হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা আগের দিন মূল কনসেপ্টের লেকচার আপলোড করেছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। তো আমরা মূল কনসেপ্টের ফার্স্ট লেকচারে কি পড়িয়েছিলাম? ফার্স্ট লেকচার পড়েছিলাম ম্যাটার এবং ক্লাসিফিকেশন অফ ম্যাটার। তো আমরা ঠিক তারপর থেকে আজকে শুরু করব। তো তার আগে আমি কি করব, তোমাদের আগের দিনের যে কনসেপ্ট পড়িয়েছিলাম সেটা রিক্যাপ করানোর জন্য আমি তোমাদের দুটো কোশ্চেন দেবো, তোমরা করে দেখবে। তাহলে কি হবে, তোমাদের প্রতিটা ক্লাসের পরে আমি যখন কোশ্চেনটা করাবো আগের দিনের ক্লাসে তোমাদের রিক্যাপ হয়ে যাবে। তো আমরা শুরু করছি আজকে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ in given pair. তো দেখো, ফার্স্ট অপশন is to element, সেকেন্ড অপশনটা দেখো air mixture, থার্ড অপশন দেখো CO2 element, फोर्थ ऑप्शन देखो CO2 कंपाउंड। तो देखो क्वेश्चनটা কি বলেছে আমাদের, সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ ইন গিভেন পেয়ার। তো দেখো H2 এলিমেন্ট, হ্যাঁ H2 এলিমেন্ট, H টা আমরা বলেছিলাম এলিমেন্ট, কারণ কি সেম টাইপ অফ অ্যাটম নিয়ে তৈরি, তাহলে ঠিক আছে, কারেক্ট আছে। এবার দেখো বি হচ্ছে কি এয়ার মিক্সচার, হ্যাঁ আমরা কি বলেছিলাম, এয়ার হচ্ছে মিক্সচার, ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস এবং মলিকিউলস নিয়ে তৈরি হয়েছিল। যেমন এয়ারের মধ্যে আমাদের কি থাকে, N2 থাকে, O2 থাকে, CO2 থাকে, বিভিন্ন ধরনের গ্যাস মিশে থাকে। তো দেখো তারপর আমরা কি বলছি, দেখো অপশন সি কি আছে, CO2 এলিমেন্ট। CO2 কে এলিমেন্ট না, তার কারণটা কি, CO2 এলিমেন্ট না হওয়ার কারণ CO2 তে কি আছে, কার্বন অ্যাটম আছে এবং দুটো থেকে অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি, তাহলে কি ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে CO2 এলিমেন্ট হচ্ছে না। তো এটাই হচ্ছে ইনকারেক্ট হয়ে যাচ্ছে তোমাদের। এবং কি CO2 কম্পাউন্ড, হ্যাঁ অবশ্যই CO2 কম্পাউন্ড, কারণ CO2 ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম নিয়ে তৈরি হয়েছে। তো দেখো এই কোশ্চেনটা দেখলে, এবার আরেকটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, দেখো হাইড্রোজেন গ্যাস converted into liquid hydrogen. Select the properties which is same for both physical state. ये देखो mass of H2 gas, B की number of molecules, of H2 gas, C হচ্ছে ভলিউম অফ H2 গ্যাস, আর D হচ্ছে দেখো বোথ A and B। এবার দেখো তোমাদের কোশ্চেনটা কি দিয়েছে, হাইড্রোজেন গ্যাস কনভার্টেড ইনটু লিকুইড হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসকে কি করা হয়েছে, লিকুইড হাইড্রোজেনে কনভার্ট করা হয়েছে। সিলেক্ট দ্য প্রপার্টিজ হুইচ ইজ সেম ফর বোথ ফিজিক্যাল স্টেট। তাহলে দেখো প্রথম অপশন কি আছে আমাদের, মাস অফ হাইড্রোজেন গ্যাস। আমি তোমাদের আগের দিন কি পড়িয়েছিলাম, যে মাস আমাদের কিসের উপর ডিপেন্ড করে না, ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে না, তাহলে কি মাস সেম থাকবে, ফিজিক্যাল স্টেটের উপর যেহেতু ডিপেন্ড করছে না, তাই মাস হচ্ছে গ্যাসে যা থাকবে লিকুইডে তাই থাকবে, সলিড স্টেটেও তাই থাকবে। এবার দেখো নাম্বার অফ মলিকিউলস অফ H2 গ্যাস, আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম যে নাম্বার অফ মলিকিউলস ডিপেন্ড করে না হচ্ছে তোমার ফিজিক্যাল স্টেটের উপর, তাহলে কি হচ্ছে নাম্বার অফ মলিকিউলসও ডিপেন্ড করছে না। কিন্তু দেখো ভলিউম অফ H2 গ্যাস, ভলিউম ডিপেন্ড করছিল, ভলিউম হচ্ছে ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, তাহলে কি ভলিউম গ্যাস স্টেটে, লিকুইড স্টেটে, সলিড স্টেটে আলাদা আলাদা হবে, তাহলে এটা হতে পারে না। তাহলে আমাদের কি হবে, বোথ A and B। এবং আরেকটা ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল কি ছিল, এফেক্ট ফেলছিল যেটা, সেটা ছিল হচ্ছে আমাদের ডেনসিটি, তাহলে ডেনসিটিও কি ডিপেন্ড করছিল তোমাদের ফিজিক্যাল স্টেটের উপর। স্টার্ট করছি আমরা আজকে। দেখো আমরা আজকে পুরো কিছু বেসিক পয়েন্ট। তো দেখো বেসিক পয়েন্ট আমরা আজকে কি পড়বো, ইনফরমেশন অফ মলিকিউলস, মলিকিউলের ইনফরমেশন, মলিকিউলের সম্বন্ধে আমরা কিছু জানবো।
যে একটা মলিকিউল কিভাবে ফর্ম হয়, একটা মলিকিউল কিভাবে ফর্ম হয়। ধরো আমরা ধরছি একটা H2 মলিকিউল, একটা ওয়াটার মলিকিউল আমরা নিচ্ছি। এবার দেখো এই ওয়াটার মলিকিউলে কি আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে এবং একটা কি আছে, অক্সিজেন অ্যাটম আছে। তো এই H2 মলিকিউলটা কি হচ্ছে, দুটো হাইড্রোজেন অ্যাটম এবং একটা অক্সিজেন অ্যাটম নিয়ে ফর্ম করছে। তো দেখো দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম নিয়ে এই H2 মলিকিউলটা ফর্ম করছে। তো আমাদের যদি বলে যে কটা মলিকিউল, একটা H2 মলিকিউল ফর্ম করতে গেলে কটা হাইড্রোজেন অ্যাটম চাই, দুটো হাইড্রোজেন অ্যাটম, এবং কটা অক্সিজেন অ্যাটম চাই, একটা অক্সিজেন অ্যাটম। এবার যদি বলে টোটাল অ্যাটম কটা চাই, তাহলে টোটাল দেখো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে কি তিনটে অ্যাটম চাই, তিনটে অ্যাটম চাই। এবার দেখো এটা হচ্ছে একটা মলিকিউলে, ওয়ান H2 মলিকিউলে এতগুলো আছে। এবার ধরো আমাদের 100 মলিকিউলে দিয়ে দিল, আরো বেশি মলিকিউলে দিয়ে দিল, বা হলো 6 × 10⁻23 মলিকিউলে কত আছে। তো এইগুলো দেখার জন্য আমি তোমাদের একটা কনসেপ্ট দিচ্ছি আগে, তারপরে আমরা কোশ্চেন করে কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের কোশ্চেনে, তো সেটা দেখবে। দেখো আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আগে লিখছি। ধরো আমাদের একটা AXBI মলিকিউল আছে। ধরো আমাদের একটা AXBI-CZ মলিকিউল আছে। দেখো আমরা প্রথমে কি দেখব, নাম্বার অফ, দেখো এটা কি আমাদের AXBI-CZ মলিকিউলটা A অ্যাটম, B অ্যাটম এবং C অ্যাটম নিয়ে ফর্ম করেছে। তো দেখো আমরা প্রথমে বলছি নাম্বার অফ A অ্যাটম ইন ওয়ান মলিকিউল। একটা মলিকিউলে A অ্যাটম কতগুলো আছে, তাহলে দেখো কতগুলো A অ্যাটম আছে, এক্সট্রা A অ্যাটম আছে, তাহলে আমরা লিখে নিলাম X। এবার দেখো B অ্যাটম, নাম্বার অফ B অ্যাটম ইন ওয়ান মলিকিউল। নাম্বার অফ B অ্যাটম কতগুলো আছে, Y খানা আছে। এবার দেখো C অ্যাটম লিখবো, তাহলে নাম্বার অফ C অ্যাটম ইন ওয়ান মলিকিউল কটা আছে, Z। তাহলে আমরা পড়লাম কেমন, দেখো এটা একটা মলিকিউলে দিল, একটা মলিকিউল হচ্ছে তোমার দেখো AXBI-CZ আছে। এবার ধরো তোমাদের বললো যে, তো আমরা এক নম্বর পয়েন্টে আমরা জানলাম যে নাম্বার অফ A অ্যাটম এক্সট্রা আছে, B অ্যাটম ওয়াইটা আছে, C অ্যাটম জেডটা আছে। এবার তারা বললো 100 মলিকিউল, আমি যেমন তোমাদের এক্সাম্পল দিলাম 100 মলিকিউলে কতগুলো আছে, 6 × 10⁻³ মলিকিউলে। তো আমরা দেখো লিখছি যে নাম্বার অফ অ্যাটমস, 2 নম্বর পয়েন্ট, প্রেজেন্ট ইন P মলিকিউল অফ, P মানে সেটা দেখো সেটা 100 হতে পারে, 1000 হতে পারে, 6 × 10⁻23 হতে পারে, 9 × 10⁻26 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দেখো নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন P মলিকিউল অফ AXBI-CZ। তাহলে দেখো প্রথমে আমরা যদি এখানে নাম্বার অফ A অ্যাটম দেখি ইন P মলিকিউলে, তাহলে দেখো আমরা কি পড়েছিলাম, একটা মলিকিউলে কি A অ্যাটম এক্সট্রা থাকছিল, তাই যদি P মলিকিউল হয় তাতে কি থাকবে, X × P। আবার যদি দেখো নাম্বার অফ B অ্যাটম আমরা দেখি ইন P মলিকিউল, তাহলে কি হবে, Y × P। এবার দেখো আমরা যদি দেখি নাম্বার অফ C অ্যাটম ইন P মলিকিউল, তাহলে আমরা সেটা কি পাবো, Z × P, Z × P। এবার ধরো তোমাদের জিজ্ঞাসা করলো, ধরো এই মলিকিউলটা AXBI-CZ মলিকিউলে টোটাল অ্যাটম কতগুলো আছে। আমরা যেমন এখান থেকে পেয়েছিলাম দেখো দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন মিলে একটা ওয়াটার মলিকিউল ফর্ম করেছিল এবং তিনটে অ্যাটম ছিল। সেরকম দেখো আমি যদি এখানে টোটাল অ্যাটম লিখি, টোটাল অ্যাটম ইন ওয়ান মলিকিউল, তাহলে আমরা সেটা কি পাবো, দেখো X + Y + Z আছে, তাহলে তিনটে যোগ করে দিলে আমরা টোটাল অ্যাটমটা পেয়ে যাবো। আরো বিভিন্ন থাকতে পারে, আমি ডট ডট করে দেখালাম যে আরো যদি থাকে সেটা। এবার ধরো আমরা এটা লিখলাম যে নাম্বার অফ অ্যাটম ইন P মলিকিউলে যদি থাকে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম যদি আমরা এখানে দেখি, টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন P মলিকিউল
তাহলে আমরা কি পাবো, পি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। টোটাল এতগুলো অ্যাটম আছে, এক মলিকুলে এতগুলো অ্যাটম টোটাল এই যে, আর পি দিলে আমরা পি গুণ করে দিলাম, পি পেলাম। এবার দেখো এই কনসেপ্টটা কিভাবে আমাদের কোশ্চেনে অ্যাপ্লিকেশন হবে সেটা আমি তোমাদের কোশ্চেন করে দেখাচ্ছি। ধরো আমাদের একটা কোশ্চেন দিল 100 molecules of সুক্রোজ। দেখো সুক্রোজের ফর্মুলা কি, C12H22O11। তাহলে 100 molecules of সুক্রোজ প্রেজেন্ট ইন আ কন্টেনার। তাহলে দেখো কোশ্চেন দিচ্ছি, তাহলে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটম, ক্যালকুলেট করতে হবে ইন 100 molecules। আবার দিলাম ধরো তোমার ক্যালকুলেট টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। আর একটা কোশ্চেন দিলাম ক্যালকুলেট টোটাল নাম্বার অফ atoms in 100 molecules, atoms in 100 molecule, টোটাল নাম্বার অফ অ্যাটম ক্যালকুলেট করতে হবে। তো দেখো আমাদের প্রথমে হচ্ছে ক্যালকুলেট কি টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটম। এবার দেখো এক মলিকুলে কার্বন অ্যাটম কতগুলো আছে, ধরো একটা সুক্রোজ কি C12H22O11 নিয়ে ফর্ম হয়েছে, তাহলে একটা মলিকুলে কত আছে, 12 খানা আছে। তাহলে দেখো বলছে এখানে 100 molecules, তাহলে কি হবে 100 গুণ হয়ে যাবে, তাহলে কতগুলো আছে 1200 খানা মলিকুল আছে কার্বনের, তোমার 100 মলিকুল সুক্রোজে। এবার দেখো টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম যদি তোমাদের জিজ্ঞাসা করে তাহলে তোমরা সেম করবে, কি করবে 11 ইনটু কি 100 মলিকুলসে, একটাতে 11টা আছে তাহলে 100টা 11 থাকবে, 100 ইনটু 11 1100টা। এবার ধরো তোমাদের বললো যে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ অ্যাটমস, তাহলে টোটাল কত, দেখো 100 মলিকুলসে চেয়েছে, তাহলে কি করবে 100 ইনটু তোমার কি হবে, তোমার হচ্ছে দেখো 12 খানা কার্বন অ্যাটম আছে, 22 খানা হাইড্রোজেন অ্যাটম আছে এবং অক্সিজেন অ্যাটম 11 খানা আছে। তাহলে তুমি লিখবে যে 12 খানা কার্বন, 22 খানা হাইড্রোজেন, 11 খানা অক্সিজেন। তাহলে দেখো 12 22 22 আর 11 33 45, তাহলে 100 ইনটু 45 মানে কতগুলো 4500 খানা মলিকুল আছে। তাহলে তোমরা এখান থেকে শিখতে পারলে যে কনসেপ্টটা কিভাবে ইউজ হলো, 100 molecules of সুক্রোজে কতগুলো করে তোমার কার্বন অ্যাটম অক্সিজেন অ্যাটম। ধরো আরেকটা কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, যে দেখাই বিভিন্ন টাইপের কোশ্চেন তোমাদের করিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। দেখো আরেকটা বলছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন H2SO4 মলিকুল। H2SO4 মলিকুলে টোটাল নাম্বার অফ অ্যাটম কতগুলো আছে। তাহলে আমরা কিভাবে করব, দেখো একটা মলিকুল H2SO4 এর মলিকুলে কটা আছে, দুটো হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, চারটা অক্সিজেন আছে। তাহলে 1 molecule of H2SO4 যদি আমরা দেখি তাহলে কি দুটো হাইড্রোজেন আছে, একটা তোমার সালফার অ্যাটম আছে, আর কি চারটে অক্সিজেন অ্যাটম আছে। তাহলে দেখো 2 আর 1 3 আর 4 7, তাহলে 7টা অ্যাটম। দেখো এইগুলো একদম বেসিক জিনিস, এইগুলো হয়তো তোমরা অনেকে জানো যে স্যার এগুলো কি বা পড়াচ্ছে। তো দেখো সবার জন্য যেহেতু আমাদের ভিডিওটা, দেখো তুমি হয়তো জানো কিন্তু আরেকজন নাও জানতে পারে, তো আমরা এই জন্য পুরো বেসিক থেকে আমরা সব পড়াচ্ছি, বেসিক ইন্ট্রোডাকশন। তো এইগুলো দেখো খুবই সোজা জিনিস, তো এগুলো আমরা কমও টাইম নেব এবং আমরা সব পড়াবো। তো দেখো আমরা এটা দেখলাম, তো দেখো এরপরে আমরা আরেকটা টাইপে আসি। তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম যে H2 মলিকিউলে দেখো আমরা লিখেছিলাম, প্রথমে দেখেছিলাম যে H2 মলিকিউল, তাহলে একটা H2 মলিকিউলে কি ছিল, দুটো হাইড্রোজেন অ্যাটম ছিল আর একটা অক্সিজেন অ্যাটম ছিল। তাহলে টোটাল অ্যাটম কত ছিল, 3টে ছিল। এবার দেখো যদি আমরা 2 মলিকিউল নিই, 2 H2 মলিকিউল নিই, দুটো H2 মলিকিউল নিই, তাহলে তাতে কি হবে,
তাতে দেখো 2 into হাইড্রোজেন অ্যাটম প্লাস 1 into অক্সিজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম পেলাম আমরা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2 into টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন মলিকিউলস। ধরো 2 এর জায়গায় 4তে H2 মলিকিউল দিল, তাহলে 2 into দুটো হাইড্রোজেন অ্যাটম 4, কারণ 4টে আমরা নিয়েছি, তাহলে 4 into দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম, তাহলে কি 4 into টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন মলিকিউলস। মলিকিউলস, তাহলে দেখো আমরা যদি এরকম দেয় একটা মলিকুলে দুটো হাইড্রোজেন অ্যাটম একটা আছে, দুটোতে কত, তাহলে 2 into টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন মলিকিউলস, চারটেতে বলে 4 into টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন মলিকিউলস। তাহলে দেখো এবার আমরা এটা কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা আমি তোমাদের দেখাবো। দেখো যদি আমি একটা কোশ্চেন লিখি তোমাদের দিই যে হাউ মেনি carbon atom present in 10 molecule of glucose, গ্লুকোজের সংকেতটা দেখো C6H12O6। তাহলে আমি যদি দেখো এবার কোশ্চেনটা কিভাবে আমরা করব, তো দেখো যদি আমরা দেখি একটা গ্লুকোজ মলিকুলে কতগুলো আছে, দেখো 6টা তোমার কার্বন অ্যাটম আছে, তাহলে আমরা লিখি 1 molecule of glucose কটা আছে কার্বন অ্যাটম, 6টা। এবার দেখো আমাদের কত বলেছে, হাউ মেনি কার্বন অ্যাটম প্রেজেন্ট ইন 10 molecule of glucose। তাহলে দেখো এটা একটা মলিকুলে দেখলাম, এবার ধরো 10 molecule of glucose কটা আছে কার্বন অ্যাটম, 6 into 10 60টা। তো ওই যে আমি কনসেপ্টটা তোমাদের পড়লাম সেটার অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো আর একটা কোশ্চেন আমি তোমাদের দিই যে হাউ মেনি কার্বন অ্যাটম, না ধরো একটু চেঞ্জ করে দিই, অক্সিজেন অ্যাটম present in 6 into 10 to the power 23 molecules of glucose। গ্লুকোজের সংকেত আমরা আগেই বললাম C6H12O6। তাহলে দেখো how many atoms, oxygen atom present in 6 into 10 to the power 23 molecules of glucose। এবার দেখো আমরা কি পড়েছিলাম যে একটা গ্লুকোজে কটা দেখো আছে, 6টা অক্সিজেন অ্যাটম আছে। তাহলে আমরা প্রথমে দেখি 1 molecule of glucose অক্সিজেন অ্যাটম কটা আছে, 6টা। এবার যদি তোমাকে বলে 6 into 23 molecules 6 into 20 10 to the power 23 molecule of glucose কটা অক্সিজেন অ্যাটম আছে, তাহলে তুমি কি করবে 6 into 10 to the power 23, তাহলে কটা 36 into 10 to the power 23 অ্যাটমস আছে, এতগুলো অ্যাটমস আছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে, এটা আরেকটা টাইপ তোমাদের দেখালাম। এবার ধরো আমি আরেকটা টাইপ যদি তোমাদের দেখাই, হাউ মেনি, ধরো তোমাদের জিজ্ঞেস করলে আয়ন, এগুলো তো আমরা এতক্ষণ মলিকুলের মধ্যে কি দেখছিলাম, অ্যাটম কতগুলো করে প্রেজেন্ট আছে। এবার দেখো হাউ মেনি ions present in 4 into 10 to the power 11 molecules of NaCl।
দেখো হাউ মেনি আয়ন্স প্রেজেন্ট ইন 4 × 10⁻11 মলিকুলস অফ NaCl। এইবার দেখো আমরা কি জানি যে NaCl যে মলিকুলটা, NaClটা কিভাবে ভাঙে, Na+ এ এবং কি Cl- এ। তাহলে দেখো এই একটা NaCl মলিকুলের মধ্যে কটা আয়ন্স আছে, দুটো আয়ন্স আছে, একটা Na আর একটা Cl, তাহলে 2 আয়ন্স। তাহলে দেখো এক মলিকুলে কি আছে, দুটো আয়ন্স। তাহলে আমরা লিখি 1 molecule of NaCl আয়ন্স হচ্ছে কটা আছে, দুটো। এবার ধরো আমরা যদি দেখি 4 × 10⁻11 মলিকুল অফ NaCl এ কটা আয়ন আছে, তাহলে আমরা কি করব, 4 × 10⁻11 × 2, তাহলে 8 × 10⁻11 খানা আয়ন আছে, এতগুলো আয়ন্স প্রেজেন্ট আছে 4 × 10⁻11 মলিকুলসে। তো এটা আমি তোমাদের আর একটা টাইপ করে দেখালাম। দেখো আমরা কি পড়বো, নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন এন্ড নিউট্রন ইন 1 molecule। তাহলে দেখো আমরা নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 1 মলিকিউলে দেখবো। তারপর দেখো আমি একটা তোমার অ্যাটম নিচ্ছি, তোমার অক্সিজেন, এটা হচ্ছে 8 16, 8 হচ্ছে তোমার কি জেড মানে কি প্রোটন নাম্বার, আর 16 হচ্ছে তোমার মাস নাম্বার। তো দেখো আমি একটা জেনারেল লিখছি, ধরো একটা এক্স এলিমেন্ট আছে, তো তার এটা লিখছি জেড আর এখানে হচ্ছে এ। তাহলে জেডটা কি, জেডটা হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার আর এ হচ্ছে মাস নাম্বার। তাহলে দেখো এই যে অক্সিজেনের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখো এর মাস নাম্বার হচ্ছে 16 অক্সিজেনের এবং জেড অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। তো দেখো আমরা এখান থেকে জানতে পারছি যে জেড বা প্রোটন নাম্বার, আমরা এটাকে কি বলি, প্রোটন নাম্বার, যেটা অ্যাটমিক নাম্বার সেটাকেই আমরা প্রোটন নাম্বার বলি। তো দেখো এটাই হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার বাকি প্রোটন নাম্বার। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, জেড বা প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বারটা কি হচ্ছে, 8 হচ্ছে। এবার দেখো একটা নিউট্রাল এলিমেন্ট, তো এটা তো নিউট্রাল এলিমেন্ট, তো নিউট্রাল এলিমেন্টে আমাদের কি হয়, নিউট্রাল এলিমেন্টে যতগুলো প্রোটন থাকে ততগুলো নিউট্রন থাকবে। তাহলে দেখো আমরা কি করব, ইলেকট্রনের অ্যামাউন্টও সেম হবে, প্রোটন যতগুলো আছে ইলেকট্রন ততগুলো থাকবে। 8টা হচ্ছে তোমার কি ইলেকট্রন পেলাম। এবং দেখো এখানে কি মাস নাম্বার, তাহলে এটা কি মাস নাম্বার, মাস নাম্বার বা এটাকে কি বলে, মাস অফ নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস জিনিসটা কি, নিউক্লিয়াস হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রনকে আমরা কি বলি, নিউক্লিয়াস। তো দেখো আমি লিখছি এ হচ্ছে তোমার মাস নাম্বার বাকি মাস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াস হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনকে আমরা কি বলি, নিউক্লিয়াস বলি। তো দেখো আমরা এখান থেকে জানতে পারলাম যে জেড বা প্রোটন নাম্বার কত, 8টা, ইলেকট্রন কত 8টা, এবং অ্যাটমিক নাম্বার হচ্ছে জানতে পারলাম যে মাস নাম্বার বা অ্যাটমিক নাম্বারটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এবার দেখো অ্যাটমিক নাম্বারটা কি, প্রোটন প্লাস নিউট্রন। এবার আমরা এই প্রোটনটাকে কি লিখতে পারি, জেড লিখতে পারি, অ্যাটমিক নাম্বার লিখতে পারি। তো একে কি লিখছি, জেড প্লাস এন। এইবার দেখো এই যে নিউট্রন, তাহলে এখান থেকে কি পেলাম আমরা, নিউট্রন হচ্ছে এ মাইনাস জেড, তাহলে কি অ্যাটমিক নাম্বার মাইনাস এই সরি কি মাস নাম্বার মাইনাস হচ্ছে কি আমাদের অ্যাটমিক নাম্বার। তো এখান থেকে আমরা দেখো জানতে পারলাম যে কি করে বার করব নিউট্রনের নাম্বারটা। এখানে অ্যাটমিক নাম্বার কত 16 এবং মাস নাম্বার কত 16 এবং অ্যাটমিক নাম্বার কত 8, তাহলে 16 মাইনাস 8, তাহলে এখানে 8টা কি আছে তোমার নিউট্রন আছে। তাহলে আমরা শিখে গেলাম যে একটা মলিকুলের মধ্যে আমরা কিভাবে ইলেকট্রন, কিভাবে প্রোটন, কিভাবে নিউট্রন বার করব। তো দেখো এরপরে আমি আসি তোমার, ধরো আমি একটা তোমাদের কোশ্চেন দিলাম যে Na2311, তো এর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তোমাদের ক্যালকুলেট করতে হবে। তো তোমরা কিভাবে করবে, আমরা কি পড়লাম যে এইটা হচ্ছে তোমার কি 11টা জেড বা প্রোটন নাম্বার আর 23টা কি অ্যাটমিক নাম্বার। তাহলে আমরা পেয়ে গেলাম, এবং একটা নিউট্রাল এলিমেন্ট। তাহলে আমরা কি করবো, এখান থেকে প্রথমে প্রোটন নাম্বারটা লিখে নেবো। প্রোটন কত আছে, প্রোটন হচ্ছে তোমার 11টা আছে। এবার যেহেতু নিউট্রাল এলিমেন্ট, তাহলে যে কত প্রোটন থাকবে ততগুলোই কি থাকবে, ইলেকট্রন থাকবে। তো দেখো এখানে ইলেকট্রনও কটা, 11টা। এবার আমরা এখান থেকে নিউট্রন কিভাবে বার করছিলাম, নিউট্রন হচ্ছে তোমার
অ্যাটমিক এই মাস নাম্বার মাইনাস হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে দেখো নিউট্রন হচ্ছে মাস নাম্বার কত, মাস নাম্বার হচ্ছে 23 মাইনাস অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে কতগুলো নিউটন পেলাম? 12টা। তাহলে তোমরা শিখতে পারলে যে কিভাবে আমরা একটা এলিমেন্ট দিলে কিভাবে আমরা নিউটন, প্রোটন, তারপর তোমার ইলেকট্রন ক্যালকুলেট করব, এটা আমরা দেখতে পারলাম। এবার দেখো আমি আসি এরপর দেখো, তাহলে আমরা এটা শিখে গেলাম। তো এরপর আমরা তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলবো, তারপর আমি তোমাদের কনসেপ্টগুলো আগে বলে নিই, তারপর তোমরা কি করবে এই কনসেপ্টের উপর আমি কোশ্চেন করাবো, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কনসেপ্টগুলো তোমাদের কোশ্চেনে অ্যাপ্লাই হচ্ছে। তো দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস আমি আগে কিছু লিখছি। ধরো একটা অ্যাটম আছে XAZ, এটা আমি আগে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি করেছিলাম, নাম্বার অফ প্রোটন যদি দেখি, নাম্বার অফ প্রোটন কি ছিল? জেডটাই হচ্ছে নাম্বার অফ প্রোটন ছিল, যেহেতু নিউট্রাল এলিমেন্ট তাহলে নাম্বার অফ ইলেকট্রনটাও আমরা সেম পেয়েছিলাম, নাম্বার অফ ইলেকট্রনটাও তোমার পেয়েছিলাম জেড। এবার দেখো নাম্বার অফ নিউট্রন যদি দেখি, নাম্বার অফ নিউট্রন কি পেয়েছিলাম? A মাইনাস জেড। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা এটা দেখলাম, যেটা আমরা পড়লাম। এরপরে আমি তোমাদের দুটো কনসেপ্ট বলছি, তারপরে আমি তোমাদের সেটার অ্যাপ্লাই দেখাবো। তো 2 নম্বরটা দেখো, ধরো একটা নিউট্রাল মলিকুল আছে, XBY। দেখো নিউট্রাল এলিমেন্ট আছে একটা মলিকুল XBY। তাহলে এখানে দেখো আমরা নাম্বার অফ প্রোটন ইন ওয়ান মলিকুলে দেখি, তাহলে নাম্বার অফ প্রোটন কি হবে? নাম্বার অফ প্রোটন এখানে হবে দেখো X ইন্টু ZA, X ইন্টু ZA মানে এর অ্যাটমিক নাম্বার X, প্লাস দেখো Y ইন্টু ZB, ZBটা হচ্ছে B এর অ্যাটমিক নাম্বার। এবার দেখো এটা হচ্ছে প্রোটন পেয়ে গেলাম। এবার দেখো প্রোটন নাম্বার যেটা থাকবে নিউট্রাল এলিমেন্টে সেটা ইলেকট্রন নাম্বার হবে। তো আমি আবার লিখছি, দেখো নাম্বার অফ ইলেকট্রন ইন ওয়ান মলিকুল X ইন্টু ZA প্লাস Y ইন্টু ZB। এবার দেখো কি করবো, আমরা নাম্বার অফ নিউট্রন দেখবো। তাহলে দেখো নাম্বার অফ নিউট্রন in one molecule, তাহলে X into A minus Z A plus Y into A minus Z B। তাহলে দেখো আগের মতো আমাদের সেমই, আমরা নিউটন নাম্বার কিভাবে বার করছিলাম? A minus Z দিয়ে। তো সেরকমই নিউটন কি A minus Z, আর A অ্যাটমের বলে A সাফিক্সে লিখলাম, আর Y into A minus Z B। তো হয়ে গেল আমাদের এটা নিউট্রাল এলিমেন্ট। এবার কি এটা একটা মলিকুলে আমরা বার করলাম। এবার যদি তোমাদের অনেক মলিকুল দিয়ে দেয়, পি মলিকুল যদি বলে, দেখো পি নাম্বার অফ মলিকুল থাকে, বা তাহলে আমরা কি করব, দেখো 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট আমরা দেখো লিখছি, নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন ইন পি মলিকুল। এবং আমরা এই নিউট্রাল এলিমেন্টই আছে এবং XBI আছে, এবং আমরা পি মলিকুলে তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে এখানে হচ্ছে আমরা নাম্বার অফ প্রোটনটা দেখো ইন পি মলিকুল, পি মলিকুলে কি হবে, একটা মলিকুলে এতগুলো যদি থাকে তাহলে পি মলিকুলে কি হবে, পি গুণ হয়ে যাবে। তাহলে পি ইন্টু X ইন্টু ZA প্লাস Y ইন্টু ZB। এবার দেখো আমরা যদি নাম্বার অফ ইলেকট্রন লিখি, তাহলে নিউট্রাল এলিমেন্ট যেহেতু তাহলে ইলেকট্রন সেম থাকবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন পি মলিকুল P ইন্টু X ইন্টু ZA প্লাস Y ইন্টু ZB। এবার দেখো নাম্বার অফ নিউট্রন, ইলেকট্রন হয়ে গেল এবার নিউট্রন, তাহলে নিউট্রনও সেম হবে, এইটাই হবে। কিন্তু এর সাথে কি এটা একটা মলিকুলে ছিল, এবার পি মলিকুল গুণ হয়ে যাবে। তাহলে পি ইন্টু এক্স ইন্টু এ মাইনাস জেড এ প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস জেড বি হয়ে গেল। তাহলে আমরা শিখে গেলাম। এবার দেখো এই কনসেপ্টগুলো আমি কিভাবে অ্যাপ্লাই হবে সেগুলো তোমাদের করে দেখাচ্ছি।
দেখো তাহলে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি যে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন H2 মলিকিউল। তাহলে দেখো H2 মলিকিউলে কিভাবে তোমরা ইলেকট্রন ক্যালকুলেট করবে। তাহলে আমি তোমাদের কনসেপ্ট পড়ালাম, এবার আমি তোমাদের করে দেখাই যে কিভাবে H2 মলিকিউল। তাহলে H2 মলিকিউলটা দেখো কি দুটো হাইড্রোজেন অ্যাটম এবং একটা অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি হয়েছিল। এবার দেখো 2 into Z of hydrogen plus 1 into Z of oxygen। তাহলে দুটো দেখো হাইড্রোজেন আছে জন্য 2 এবং Z of hydrogen আর 1 into Z of oxygen। তাহলে দেখো 2 into Z of hydrogen কত? Z of hydrogen হচ্ছে 1 প্লাস কি Z of oxygen কি হতো 1 into 8। তাহলে কটা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে আমাদের। তাহলে এরকম ভাবে আমরা ক্যালকুলেট করব। এবার দেখো আমি জেনারেলাইজ একটা তোমাদের দেখাই যে এইভাবে যদি করো, আমি যে পয়েন্টগুলো বলেছি তাহলে তোমাদের তাড়াতাড়ি হবে এবং তুমি বেসিক থেকেও করতে পারো, কিন্তু কি এটা টাইম সাপেক্ষ। এবার তোমাদের কোনো কম্পিটিটিভ এক্সাম করতে হলে তোমাদের যেহেতু টাইম কম, তাই তোমাদের কি করতে হবে শর্ট ট্রিকে করতে হবে। তো দেখো আমি তোমাদের দেখাই প্রথমে number of electron, proton and neutron in one molecule। তাহলে আমি তোমাদের দেখালাম যে H2 তে কিভাবে তোমরা ইলেকট্রন ক্যালকুলেট করবে। এবার দেখো আমি বেসিক থেকে করছি H2 এর ইলেকট্রন ক্যালকুলেট। তাহলে দেখো কিভাবে বেসিক ফর্মুলা আলাদা আছে। দেখো H2, তাহলে H2 তে কি আছে আমরা পড়লাম, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে আর একটা অক্সিজেন অ্যাটম আছে। এবার দেখো আমরা হাইড্রোজেন আমরা জানি জেনারেলি 1 1 আর অক্সিজেন কি 16 আর 8। এবার দেখো আমরা কি পড়লাম, এটা হচ্ছে তোমার জেড, তাহলে এটাই কি প্রোটন নাম্বার। প্রোটন নাম্বার কটা? একটা। এবার যেহেতু নিউট্রাল মলিকিউল, এতে কি যতগুলো প্রোটন আছে ততগুলোই কি ইলেকট্রন থাকবে। তাহলে দেখো আমাদের ইলেকট্রনও আছে একটা। এবার নিউট্রন কি পড়েছিলাম আমরা a মাইনাস জেড। তাহলে দেখো নিউট্রন আমরা ক্যালকুলেট করলাম a মাইনাস জেড, তাহলে কি নিউট্রন হচ্ছে 0। এবার দেখো যদি অক্সিজেনে দেখি, তাহলে অক্সিজেনে জেড কত 8, প্রোটন 8, ইলেকট্রন কটা 8টা। এবার দেখো যদি নিউট্রন ক্যালকুলেট করি তাহলে কি করবো আমরা a মাইনাস জেড, তাহলে কি 16 মাইনাস 8, তাহলে 8। এবার দেখো আমরা এই H2 মলিকিউলে যদি ক্যালকুলেট করি ইলেকট্রন বা নিউট্রন বা প্রোটন, তিনটেই আমি তোমাদের ক্যালকুলেট করে দেখাচ্ছি। দেখো নাম্বার অফ প্রোটন ইন H2 মলিকিউল। তাহলে H2 মলিকিউলে কটা তোমাদের হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন। এবং দেখো প্রোটন কটা করে আছে? একটা। তাহলে 2 into 1 প্লাস দেখো অক্সিজেনে আমাদের কটা অ্যাটম আছে? অক্সিজেনের একটাই অক্সিজেন অ্যাটম আছে এবং প্রোটন আছে কটা? 8টা। তাহলে একটা অক্সিজেন অ্যাটম ইনটু 8, তাহলে কত হলো 2 প্লাস 8, 10টা প্রোটন আছে। এবার দেখো তোমরা ক্যালকুলেটও করতে পারো, আবার বেসিক থেকে লাগিয়েও তোমরা বার করে নিতে পারো যে মাথায় লাগালে যে তোমাদের নিউট্রাল মলিকিউল আছে, তাহলে যতগুলো নাম্বার অফ প্রোটন থাকবে ততগুলোই নাম্বার অফ ইলেকট্রন থাকবে। আমি তাও তোমাদের করে দেখাই নাম্বার অফ ইলেকট্রন ইন H2 মলিকিউল। তাহলে দেখো আমাদের দুটো আছে হাইড্রোজেন অ্যাটম ইনটু ইলেকট্রন কটা আছে? হাইড্রোজেনে একটাই। এবার দেখো অক্সিজেন অ্যাটম কটা আছে? একটা। আর এখানে দেখো অক্সিজেন ইলেকট্রন কটা আছে? 8টা। তাহলে কি 2 প্লাস 10, এই 2 প্লাস 8, তাহলে কি হলো 10টা ইলেকট্রন আছে। এবার দেখো নিউট্রন ক্যালকুলেট করে দেখাচ্ছি নাম্বার অফ নিউট্রন ইন H2 মলিকিউল। তাহলে দেখো আমাদের দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে 2 ইনটু নিউট্রন কটা আছে হাইড্রোজেনে 0 প্লাস 1 ইনটু তোমার অক্সিজেনের নিউট্রন কটা আছে? 8টা, তাহলে 8, তাহলে 0 প্লাস 8, নিউট্রন কটা আছে? 8টা। তাহলে দেখো এরকম ভাবে যদি তুমি হাইড্রোজেনের আলাদা করে বার করলে, অক্সিজেনের আলাদা করে বার করলে, করে যদি তুমি ধরো এরকম ভাবে ইলেকট্রন ক্যালকুলেট করলে, তাহলে কি তোমার অনেকক্ষণ টাইম লাগছে। কিন্তু কি তুই ওই কনসেপ্টটা দিয়ে করো তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এরপর আমি তোমাদের আরো কয়েকটা কোশ্চেন করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এবং তোমরা ভালো বুঝেও যাবে যে কিভাবে কনসেপ্টটা অ্যাপ্লাই করবে। তাহলে দেখো আরেকটা কোশ্চেন দিই যে ক্যালকুলেট
total number of electron in 10 to the power 26 molecules of C6H12O6। তাহলে দেখো আমাদের গ্লুকোজে কতগুলো ইলেকট্রন মলিকিউল আছে আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো আমরা প্রথমে একটা মলিকিউলের জন্য করি, তাহলে একটা মলিকিউলের জন্য করে তারপর 10 টু দি পাওয়ার 26 কে গুণ করে দিলে কি হবে, 10 টু দি পাওয়ার 26 মলিকিউলের জন্য পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের কটা আছে, 6টা হচ্ছে তোমার কার্বন অ্যাটম আছে। তাহলে 6টা কার্বন অ্যাটম ইনটু জেড অফ কার্বন প্লাস কি, প্লাস হচ্ছে আমাদের 12খানা হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে 12 ইনটু জেড অফ হাইড্রোজেন প্লাস দেখো 6টা আমাদের অক্সিজেন অ্যাটম আছে, তাহলে 6 ইনটু জেড অফ অক্সিজেন। তাহলে ইলেকট্রন নাম্বার আমরা ক্যালকুলেট করছি। তাহলে দেখো তোমার 6 ইনটু জেড অফ অ্যাটমিক নাম্বার কার্বনের কত 6, 12 ইনটু তোমার হচ্ছে অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের কত 1, 6 ইনটু অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত 8, তাহলে 8। তাহলে দেখো আমরা এখান থেকে পেলাম 6 36 প্লাস 12 48 আর 48 96টা। তাহলে আমরা এখান থেকে 96 এখানে ইলেকট্রন পেলাম। তাহলে দেখো এটা হচ্ছে একটা মলিকিউলে, ওয়ান মলিকিউলে। এবার দেখো আমরা 10 টু দি পাওয়ার 26 মলিকিউলের জন্য যদি করি, মলিকিউলস অফ C6H12O6, তাহলে কি হবে তোমার 10 টু দি পাওয়ার 26 মলিকিউলে একটা মলিকিউলে 96টা আছে, তাই 10 টু দি পাওয়ার 26 মলিকিউলে কি 96 ইনটু 10 টু দি পাওয়ার 26 থাকবে। তাহলে গেল, তোমরা বুঝতে পারলে এই কোশ্চেনটা কিরকম ভাবে করবে। দেখো আমি আরেকটা কোশ্চেন দিই তোমাদের, দিয়ে দেখাই। ধরো আরেকটা কোশ্চেন যে ক্যালকুলেট total number of neutron in 6 into 10 to the power 26 molecules of H2SO4। তোমরা এখানে কি করে ক্যালকুলেট করবে এই কোশ্চেনটাতে, তাহলে দেখো এখানে কি দিয়েছে টোটাল নাম্বার অফ নিউট্রন ক্যালকুলেট করতে। এবার দেখো আমরা যদি নিউট্রন ক্যালকুলেট করি, তাহলে প্রথমে আমরা একটা মলিকিউলে করি, একটা H2SO4 মলিকিউলে ইলেকট্রন, তারপর আমরা কি করব 6 into 10 to the power 26 মলিকিউলের জন্য কি 6 into 10 to the power 26 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো নিউট্রন 1 মলিকিউলের জন্য আমরা করছি। তাহলে দেখো আমাদের H2SO4 এ কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 ইনটু A মাইনাস জেড অফ হাইড্রোজেন প্লাস সালফার কটা আছে একটা, তাহলে 1 ইনটু A মাইনাস জেড অফ সালফার প্লাস দেখো অক্সিজেন অ্যাটম কটা আছে, 4টে অক্সিজেন অ্যাটম আছে, তাহলে 4 ইনটু A মাইনাস জেড অফ অক্সিজেন। তাহলে দেখো 2 ইনটু H এর অ্যাটমিক নাম্বার মাস নাম্বার কত 1 মাইনাস জেড অফ 1 অফ হাইড্রোজেন প্লাস 1 ইনটু সালফারের অ্যাটমিক নাম্বার কত, সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 16 মাইনাস মাস নাম্বার কত 32 অফ সালফার প্লাস 4 ইনটু আমার মাস নাম্বার কত অক্সিজেনের 16, অ্যাটমিক নাম্বার কত 8 অফ অক্সিজেন। তাহলে দেখো 2 ইনটু 1 মাইনাস 1 0, তাহলে প্রথম 0 হয়ে গেল। তারপর দেখো 1 ইনটু 16 প্লাস দেখো 4 ইনটু কত 8, তাহলে 16 প্লাস 32, তাহলে 48। তাহলে দেখো একটা মলিকিউলে নিউট্রন কত আছে 48টা, তাহলে আমি যাবো 6 ইনটু 10 টু দি পাওয়ার 26 মলিকিউলে কটা আছে নিউট্রন। মলিকিউলস অফ H2SO4 6 ইনটু 10 টু দি পাওয়ার 26 ইনটু 48, তাহলে দেখো গুণ করলে 4 6 8 6 8 হাতে 4 4 4 24 আর 4 28 ইনটু 10 টু দি পাওয়ার 26 76, তাহলে এতগুলো নিউটন আছে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে কনসেপ্টটা লাগালে, ক্লিয়ার হয়ে গেল। আমরা অনেকগুলো কোশ্চেন করলাম। এবার দেখো কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ করছি, একটু অন্যরকম ভাবে করাচ্ছি। দেখো আরেকটা আমরা ডিপ কনসেপ্টে যাই, এবার একটু ঘুরিয়ে করবো কোশ্চেনটা। দেখো কোশ্চেন দিচ্ছি, হাউ মেনি
atom required if collection of total number of proton is 10 into 10 to the power 16 ধরো এই কোশ্চেনটা আছে। দেখো এখানে কি বলছে, হাউ মেনি H2 atom required if collection of total number of proton হচ্ছে তোমার কত 10 into 10 to the power 16। তাহলে এখানে দেখো অ্যাটম জিজ্ঞাসা করছে কতগুলো দরকার, এতগুলো প্রোটন থাকলে। তাহলে আমরা তখন কি করছিলাম, ইলেকট্রন প্রোটন নিউট্রন ক্যালকুলেট করছিলাম। এবার একটু দেখো ঘুরিয়ে দিয়েছি। এবারে দেখো আমরা প্রথমে দেখি আমাদের কি দিয়েছিল, H2 অ্যাটম। তাহলে H2 অ্যাটমে কতগুলো প্রোটন আছে আমরা কিভাবে বার করব, তাহলে 2 into Z of হাইড্রোজেন, তাহলে Z of হাইড্রোজেন কত 1 আর 1 into Z of অক্সিজেন কত 8, তাহলে কটা হলো 10টা প্রোটন আছে। তাহলে এটা তো একটাই মলিকুল H2, এই একটা H2 মলিকুল দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি। তাহলে দেখো 10টা প্রোটন আছে কটা, 10টা প্রোটন আছে কত 1 মলিকুলে। তাহলে ইউনিটারি মেথড লাগাচ্ছি আমরা, তাহলে একটা প্রোটন আছে আমাদের কত 1/10 মলিকুলে। তাহলে দেখো আমাদের কত দিয়েছে প্রোটনের কালেকশন, এই কালেকশন অফ টোটাল নাম্বার অফ প্রোটন ইজ 10 into 10 to the power 16। তাহলে দেখো 10 into 10 to the power 16 প্রোটন যদি দেখি আমরা, তাহলে কটা আছে 1/10 into 10 into 10 to the power 16। তাহলে দেখো কেটে গেল, 10 to the power 16 অ্যাটম আছে, বুঝলে। এবার দেখো আরেকটা টাইপ করে দেখাচ্ছি তোমাদের। এবার দেখো আরেকটা কোশ্চেন দিচ্ছি, হাউ মেনি CO2 atom requires for 66 into 10 to the power 5 ইলেকট্রনের জন্য। এবারে দেখো বলছে কতগুলো CO2 atom required for 6 into 10 to the power 5 ইলেকট্রনের জন্য। এবারে দেখো আমরা যদি প্রথমে দেখো CO2 atom দেখি, তাহলে CO2 atom এ কতগুলো ইলেকট্রন আছে, দেখো কার্বন কটা আছে একটা, তাহলে 1 into Z of কার্বন, Z of কার্বন কত 6, 2 into Z of অক্সিজেন কত 8, তাহলে 8, তাহলে 6 প্লাস দেখো 8 2 16, তাহলে 22টা ইলেকট্রন আছে। তাহলে দেখো এটা একটাই মলিকুল, তাহলে একটা মলিকুলে কতগুলো আছে 22 খানা ইলেকট্রন আছে। তাহলে 22 খানা ইলেকট্রন আছে কি 1 মলিকুলে, তাহলে একটা ইলেকট্রন কত আছে 1/22 মলিকুলে। এবার দেখো কতগুলো ইলেকট্রন দিচ্ছে 66 into 10 to the power 5, তাহলে 66 into 10 to the power 5 ইলেকট্রন আছে তোমার 1/22 into 66 into 10 to the power 5 মলিকিউলে। তাহলে দেখো 3 into 10 to the power 5, তাহলে কি এতগুলো অ্যাটম দরকার CO2 এই ইলেকট্রনের জন্য। তাহলে বুঝতে পারলে, তাহলে এই টাইপের যত রকমের কোশ্চেন হয় আমি তোমাদের করিয়ে দিলাম। এবার দেখো একটা নতুন পড়বো যে নাম্বার অফ ইলেকট্রন প্রোটন নিউট্রন আয়নে কিভাবে আমরা দেখবো। এটা তো নিউট্রন, আমরা নিউট্রন মলিকুলে দেখছিলাম, এবার কি দেখবো আয়নে। তাহলে দেখো নাম্বার অফ ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রন ইন আয়ন। তাহলে দেখো আমরা কি পড়লাম, নিউট্রাল মলিকিউলে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন কি সেম থাকে এবং এটা অলওয়েজ থাকবে। তাহলে দেখো নিউট্রাল মলিকিউলের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন অলওয়েজ। এবার যদি আমরা আয়নে দেখি, আয়নের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ইলেকট্রন সেম থাকে না, কারণ আয়ন কিভাবে তৈরি হয়, আয়ন ইলেকট্রনের ট্রান্সফারের ফলেই আয়ন তৈরি হয়, নয় ইলেকট্রন ঢুকবে নয় আমরা ইলেকট্রন বার করব। তো এবার দেখো আয়নের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন নট ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। এবার দেখো একটা কনসেপ্ট বলি তোমাদের, যে আমরা যখন আয়ন দেখব তখন
প্রোটন আর নিউট্রন সবসময় সেম থাকবে, কারণ কি আমরা প্রোটন নিউট্রন নিয়ে তো কিছু করছি না, আমরা ইলেকট্রন নয় বার করছি, নয় ইলেকট্রন ঢোকাচ্ছি, তার ফলে আয়ন তৈরি হচ্ছে, নয় পজিটিভ আয়ন হচ্ছে ক্যাটায়ন আর নেগেটিভ হচ্ছে অ্যানায়ন। এবার দেখো তাহলে আমরা একটা পয়েন্ট এখানে লিখি যে নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন is same for নিউট্রন or আয়ন। নিউট্রালের জন্য বা আয়নের জন্য দুটোই সেম হবে। প্রোটন এন্ড নিউট্রন does not ট্রান্সফার আমরা করি না, প্রোটন এবং নিউট্রনের ট্রান্সফার আমরা করি না। তাহলে আমরা কার ট্রান্সফার করি বললাম, যে ইলেকট্রনের ট্রান্সফার করি। তো দেখো এখান থেকে আমরা লিখছি নাম্বার অফ প্রোটন ইন SO4 equal to number of proton in SO4 2 minus ion। তাহলে আমি তোমাদের একটা বুঝিয়ে দিলাম যে প্রোটন হচ্ছে তোমার SO4 এ যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন ইন SO4 2 minus ion সেম থাকবে, কারণ আমরা প্রোটন নিয়ে কিছু করি না, ইলেকট্রনের ট্রান্সফার করি, তাহলে প্রোটনটা সেম থাকবে এবং নিউট্রনও তাই হবে। এবার দেখো আমরা লিখছি যে অনলি ইলেকট্রন ইজ ট্রান্সফার, আমরা শুধুমাত্র কি ইলেকট্রনের ট্রান্সফার করি, তাহলে অনলি ইলেকট্রন ইজ ট্রান্সফার। এবার যদি আমরা ইলেকট্রনের ট্রান্সফার করি তাহলে কি হবে দেখো, তাহলে ধরো এই একটা অ্যাটম নিলাম, এখানে ধরো আমরা ইলেকট্রন বের করে নিলাম আমরা এখান থেকে, তাহলে মাইনাস এন ইলেকট্রন, তাহলে কি হবে, একটা যদি ইলেকট্রন বার করি ইলেকট্রন কমে যাবে, ইলেকট্রন কমে গেলে কি হয়, পজিটিভ চার্জ তৈরি হয়, তাহলে ই প্লাস এন, তাহলে এটা কি ছিল, নিউট্রাল ছিল, তাহলে এখান থেকে কি তৈরি হলো, ক্যাটায়ন তৈরি হলো। এবার দেখো এই এনটা কি নাম্বার অফ ইলেকট্রন ডিক্রিজ করছে, এন নাম্বার অফ ইলেকট্রন ডিক্রিজ করছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ডিক্রিজ ইকুয়াল টু হচ্ছে এন, তাহলে এন হচ্ছে ইলেকট্রন ডিক্রিজ করছে। এবার দেখো এ আর এ প্লাস এন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে, ডিফারেন্স হচ্ছে একটা ইলেকট্রনের এবং কি এন নাম্বার অফ ইলেকট্রন কি আমরা বের করে নিচ্ছি, তাহলে কি ডিফারেন্স হচ্ছে মাইনাস এন। এবার ধরো আমরা যদি তোমার অ্যানায়নের ক্ষেত্রে দেখি, তাহলে ধরো এই একটা অ্যাটম আছে নিউট্রাল, এবং দেখো এখানে আমি এন ইলেকট্রন দিচ্ছি, এবার যখন আমরা ইলেকট্রন দিচ্ছি তাহলে কি ইলেকট্রন বাড়ছে অ্যাটমের মধ্যে, তাহলে কি হচ্ছে নেগেটিভ আয়ন হচ্ছে, তাহলে অ্যানায়ন তৈরি হচ্ছে, তাহলে দেখো এ প্লাস এন সরি মাইনাস এন, কারণ কি বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কি অ্যানায়ন। এবার দেখো এই মাইনাস এনটা কি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজেস, ইলেকট্রন ইনক্রিজ করছে কি করে, এন নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করছে, কারণ কি আমরা এন নাম্বার অফ ইলেকট্রন আমরা দিচ্ছি। এবার দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কি আছে, তাহলে কি এখান থেকে আমরা বার করছিলাম, এখান থেকে একটা দিচ্ছি, তাহলে ডিফারেন্স কি প্লাস এন। এবার দেখো আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি যে এটা কেন আমি বোঝালাম। দেখো ডিফারেন্স হচ্ছে মাইনাস এন এবং প্লাস এন, এই জন্য আমরা কি করি, ধরো আমাদের দিল একটা মলিকুল NO3 মাইনাস, ঠিক আছে, তখন তোমরা কি করবে, আমরা কি শিখেছি, এখানে যদি ধরো আমাদের ইলেকট্রন ক্যালকুলেট করতে দিল, তাহলে আমরা কি শিখেছি, এখানে দেখো একটা আছে নাইট্রোজেন, তাহলে 1 ইন্টু জেড অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের জেড কত, অ্যাটমিক নাম্বার 7, প্লাস 3 ইন্টু অক্সিজেনের জেড কত 8। তাহলে দেখো এটা হচ্ছে নর্মাল আমরা করি যদি NO3 থাকতো, এবার দেখো একটা NO3 মাইনাস দিয়েছি আমি, তাহলে কি যদি এখানে দেখো মাইনাস করি তাহলে কি এন ডিফারেন্স হচ্ছে প্লাস এন, তাহলে আমরা কি করব একটা এক যোগ করে দেবো, এখানে দেখো একটাই নেগেটিভ আছে তাহলে এক যোগ করে দিলাম। এই জন্য আমি তোমাদের এটা বোঝালাম বেসিক থেকে যে এন নাম্বার অফ ইলেকট্রন এখানে ইনক্রিজ করেছে, তাহলে কি এখান থেকে একটা নেগেটিভ মানে একটা ইলেকট্রন ইনক্রিজ করছে, তাহলে একটা জুড়ে দিলাম, তাহলে দেখো 7 প্লাস 3 8 24 প্লাস 1, তাহলে কি 24 আর 8 32, তাহলে কি আছে এখানে ইলেকট্রন কত আছে NO3 মাইনাসে 32টা, তাহলে বুঝতে পারলে। এবার দেখো আমরা কোশ্চেন করি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। ধরো একটা তোমাদের কোশ্চেন দিচ্ছি, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন SO4 2 মাইনাস। যদি SO4 2 মাইনাসে আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করতে দিই তাহলে আমরা কি করব, দেখো তাহলে ইলেকট্রন
ইলেকট্রন দেখো একটা হচ্ছে তোমার কি জেড আছে, তাহলে 1 ইন্টু জেড অফ সালফার, প্লাস দেখো সালফার অ্যাটম একটাই আছে আর অক্সিজেন অ্যাটম কটা হচ্ছে 4টে, তাহলে 4 ইন্টু জেড অফ অক্সিজেন প্লাস কি 2, কারণ কি দুটো বের করে নিচ্ছে, এসব নেগেটিভ আছে, তাহলে প্লাস 2। তাহলে দেখো 1 ইন্টু জেড অফ সালফার, সালফারের অ্যাটমিক নাম্বার কত 16, 4 ইন্টু জেড অফ অক্সিজেন কত 8, প্লাস হচ্ছে 2, তাহলে দেখো 16 প্লাস 4 8 32 প্লাস 2 34, তাহলে 16 প্লাস 32 প্লাস 2 মানে কত 50 খানা। তাহলে এর মধ্যে কতগুলো তোমার ইলেকট্রন আছে 50 খানা। এবার দেখো ক্যালকুলেট, একটা প্যাটার্ন আমি করে দেখাই, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন NH4 প্লাস। যদি আমাদের NH4 প্লাসে আমাদের ইলেকট্রন ক্যালকুলেট করতে দেয় তখন তোমরা কি করবে, দেখো ইলেকট্রন দেখো 1 ইন্টু জেড অফ নাইট্রোজেন প্লাস 4 ইন্টু জেড অফ হাইড্রোজেন। দেখো একটা ইলেকট্রন প্লাস মানে কি আমরা একটা ইলেকট্রন বের করে নিয়েছি, তাহলে -1 করব। তাহলে দেখো ওই জন্যই প্লাস আয়ন হয়েছে। তাহলে দেখো 1 ইন্টু জেড অফ নাইট্রোজেন, জেড অফ নাইট্রোজেন কত 7, 4 ইন্টু জেড অফ হাইড্রোজেন, জেড অফ হাইড্রোজেন কত 1 -1। তাহলে দেখো 7 প্লাস 4 -1, 7 আর 4 11 -1 কত 10। তাহলে কটা ইলেকট্রন আছে 10টা। তাহলে বুঝে গেলে। এবার আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দিচ্ছি, যে ট্রিক্সটা বোঝালাম সেটা হচ্ছে তোমরা কিভাবে কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবে, সেটা একটা আমরা পয়েন্ট লিখি। তাহলে দেখো A প্লাস n or A মাইনাস n আয়ন। তাহলে এখানে দেখো যদি আমরা নাম্বার অফ প্রোটন দেখি, in আয়ন, আয়নে প্রোটন কটা থাকবে, প্রোটন দেখো ধরো Ax প্লাস n x মাইনাস একটা আয়ন আছে, তাহলে দেখো x ইন্টু জেড, দেখো প্রোটনের তো ট্রান্সফার হচ্ছে না, তাহলে কি প্রোটন নাম্বার হচ্ছে এইটাই থাকবে। দেখো নিউট্রনের ট্রান্সফার হয় না, শুধুমাত্র ইলেকট্রনের ট্রান্সফার হয়, তাহলে নিউট্রনের সেম থাকবে, নাম্বার অফ নিউট্রন ইন আয়ন x ইন্টু জেড। এবার দেখো নাম্বার অফ ইলেকট্রন ইন আয়ন, এই নাম্বার অফ ইলেকট্রন আমরা দেখি তখন কি করবো, দেখো x ইন্টু জেড, এটার ক্ষেত্রে তাই হবে। আর দেখো প্লাস আর মাইনাস ক্যাটায়নও হতে পারে অ্যানায়নও হতে পারে, তাহলে এর ক্ষেত্রে কি হবে প্লাস মাইনাস n। এবার আমি তোমাদের এখানে এনটাকে স্পেসিফিক করে দিচ্ছি, যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়ন হলে আমরা কি করছিলাম, ডিফারেন্স কি ছিল, ডিফারেন্স ছিল হচ্ছে তোমার দেখো মাইনাস n, কারণ আমরা মাইনাস করছিলাম একটা বের করে দিচ্ছিলাম ইলেকট্রন, আর অ্যানায়ন হলে আমরা একটা ইলেকট্রন যোগ করছিলাম, ওই জন্য দেখো প্লাস n। ওই জন্য আমি এখানে জেনারেল লিখেছি যে প্লাস মাইনাস n যে কোনো একটা হতে পারে। তাহলে বুঝলে তোমরা, তাহলে এটাই হচ্ছে তোমাদের কনসেপ্ট। এবার দেখো আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করছি, পরের দিন আমরা মোলে যাব। আমি তোমাদের বেসিক এটা তোমার তৈরি করে নিলাম, ইনফরমেশন যত ছিল। এবার দেখো এবার আমরা মূল পড়াবো। তার আগে তোমাদের ফার্স্ট লেকচারে আমরা কি পড়েছিলাম, ক্লাসিফিকেশন অফ ম্যাটার আর ম্যাটার, সেকেন্ড লেকচারে আমি এটা পড়ালাম। এবার পরের লেকচারে আমি তোমাদের মূল পড়াবো। তো দিয়ে আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি, এবং এটাই বলবো যে তোমরা পরপর লেকচারগুলো ফলো করো, এবং তোমাদের যদি লেকচারগুলো ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারপর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা কি করো লেকচারগুলো পরপর দেখতে থাকো। বাকি ইনফরমেশন আমরা তোমাদের পরপর ভিডিওতে দিতে থাকবো। এবং দেখো তোমরা যদি তোমাদের ধরো কোনো কারণে ডাউট হয়, আমরা চাইবো যে ডাউট যাতে না আসে, তাই আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন করিয়ে দিচ্ছি। কিন্তু ধরো তোমাদের কোনো কারণে ডাউট আসছে, তাহলে তোমরা কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, আমরা যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো আজকের মতো এইটুকুনি দিয়ে আমি আজকে আমার লেকচারটা শেষ করছি।